নমস্কার। গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আশাপূর্ণা দেবী রচিত উপন্যাস মায়াদর্পণের অন্তিম পর্ব নিয়ে। এর আগে চতুর্থ পর্বে আমরা জানতে পারি পঞ্চমীকে তার নিজের বাবা মা তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। আজ আমরা জানব পঞ্চমী কি আসলে সেখানে মানিয়ে নিতে পারল, না ফিরে এলো বংশী আর প্রহ্লাদের কাছে। মানমর্যাদা খুইয়ে অনেকেই আজ এসেছে প্রহ্লাদের বাড়ি। দাম্ভিক প্রহ্লাদের দম্ভটা কিভাবে চূর হয় দেখতে। মেয়ে কেড়ে নিতে মেয়ের মা বাপ গাড়ি নিয়ে এসেছে, এ খবর তো গাড়ির সঙ্গে সঙ্গেই রটে গিয়েছিল। আরোহীরা পাড়া থেকেই লোককে জিজ্ঞেস করতে করতে আর সাক্ষ্য চাইতে চাইতে এসেছিল। দক্ষ ঠাকুরনও এসেছিল সাক্ষ্য দিতে। বড় গলায় বলেছিলেন, খুব মনে আছে আমার, দুর্গা পঞ্চমীর দিন সন্ধেবেলা আমি তো বলেছিলাম পঞ্চমীর দিন পেয়েছিস সেই নামেই রাখ, পেহ্লাদ এখন মানতে চায় না। তারপর আবার বলেছিল, একেই বলে কাকের বাসায় কোকিল থাকে, যতদিন না উঠতে শেখা। দেখলি পেহ্লাদ মেয়ের ব্যবহার, ফিরে তাকালো না একবার, অথচ এবারই সাফ রাখতে উদয়স্ত খেটেছে মেয়েটা। কথাটা মিথ্যে নয়। এই বাড়ি বাড়ি করেই প্রাণপাত করত পঞ্চমী, অথচ সে বাড়ি ফেলে গেল হেলায়। যেন বাজল, কি বলিস? তাই বটে, এই জন্যই মেজাতকে নেমক হারাম বলেছে। মন্তব্য দীর্ঘস্থায়ী হয়েছিল, আর সেই মন্তব্যগুলো কানে না শুনেও যেন পঞ্চমীর মনের মধ্যে ধ্বনিত হচ্ছিল। আচ্ছন্ন একটা চিত্তের গায়ে বারে বারে একই ধরনের একটা শব্দের আঘাত হানছিল। গাড়ি চালাতে চালাতে ভবেশ একসময় বলে ওঠে, লোকটা আচ্ছা ঘুঘু, এমন ভান দেখালো যেন এক্ষুনি মরছে। আচ্ছন্ন পঞ্চমী যেন বিদ্যুতের শক খেল। চ্যাটার্জি সাহেব শান্ত গলায় বললেন, লোকটা ৫,৫০০ টাকা প্রলোভন ত্যাগ করল, সেটাও ভুলে যাস নে ভবেশ। ভবেশ ঈষৎ অপ্রবিতভাবে বলে, তা বটে, তবে তোমরাও নমস্য বাবা, আমি কোথায় হান্টারের ব্যবস্থা করেছিলাম, আর তোমরা। হান্টার শব্দটা পঞ্চমীর অজানা, তাই পঞ্চমী সমস্ত ইন্দ্রিয় দিয়ে কথাটা অনুধাবন করতে চেষ্টা করে। মেয়ে ছেলেটা যে নাকি পঞ্চমীর মা, সে বলে, অন্য কিছু নয়, আমাদের মেয়ে অন্যে এতদিন খাইয়েছে পড়িয়েছে, হ্যাঁ চুরি করে নিয়ে গিয়ে। মুখরা পঞ্চমীর রসনা এখনও নীরব রয়ে গেল কি করে? পঞ্চমী বুঝতে পারছে না। পঞ্চমীর মনে হচ্ছে তার জিভটা বুঝি বাকশক্তি হারিয়ে ফেলেছে। গাড়ি চলতে থাকে, সন্ধে হয়ে আসে। অনেক অন্ধকার আর অনেক আলোকমালা অতিক্রম করে গাড়ি কলকাতায় এসে পৌঁছায়। চ্যাটার্জি সাহেবের প্রকাণ্ড বড় গোলাপি বাড়ির গেটের সামনে দাঁড়ায়। সাড়া পেয়ে চাকর এসে গেট খুলে দিয়ে সরে দাঁড়ালো, আর কোথা থেকে যেন দুটি ছেলে মেয়ে ছুটে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। কে এরা? এদের ছেলে মেয়ে? কাদের বাড়ি এটা? পঞ্চমীর মা বাপের? পঞ্চমীর প্রশ্নটা তো উচ্চারিত হয়নি, তবু মহিলাটি তার উত্তর দিলেন। নেমে পড়ে ওকে নামতে সাহায্য করলেন। খুব শান্ত গলায় বললেন, এসো, এই বাড়িতে তুমি জন্মেছিলে। পঞ্চমী ভূতগ্রস্তের মতো ওর সঙ্গে সঙ্গে গিয়ে ঢোকে। ওর মনে আসে না জন্মের দাবিতে তবে এ বাড়িটা আমাদের। কিন্তু সবিতা কেন উচ্ছ্বাসিত হচ্ছেন না? সবিতা কেন আহ্লাদে ভেঙে পড়ছেন না? কেন তিনি হারানো মানিককে বুকে জড়িয়ে ধরে ঘরে এনে কেঁদে ভাসাচ্ছেন না? তাই তো স্বাভাবিক ছিল। সত্য কিনা জাল কিনা এই সন্দেহের তো অবসান ঘটেছে। জ্যোতিষীও লাগবে না, মেডিকেল এক্সামিনও লাগবে না, প্রমাণপত্র তো নিজের সঙ্গেই বয়ে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা। না, প্রহ্লাদের দেওয়া সেই সোনার বালা আর সিল্কের ফ্রক নয়, বিধাতার দেওয়া ছাঁচ। দীপুর সঙ্গে যখন সিঁড়ি দিয়ে উঠল ও, যখন হলে এসে ঢুকলো, বারান্দার ধারে দাঁড়ালো, তখনই তো ধরা পড়ল সেই ছাঁচ। ওর চুল বাঁধার
কাপড় পরার, দাঁড়ানোর, তাকানোর সব ভঙ্গি দীপুর সঙ্গে আলাদা, কিন্তু ওর মুখের কাঠামো আশ্চর্য রকমের এক। নেহাত বোকার মতো ভাবলেন সবিতা। ও হারিয়ে যাবার 1.5-2 বছর পরে জন্মালো দীপু, তবু একই রকম মুখ হলো কি করে? তারপর নিজের বোকামিতে লজ্জিত হলেন। আর সত্যি বলতে কি, তার এই সুন্দর আধুনিক সাজসজ্জামণ্ডিত পরিবেশে ওই মোটা নীল ডুরে শাড়ি পরা মেয়েটাকে দেখতে দেখতেও লজ্জিত হলেন। সুন্দর মুখ আর ফর্সা রং সত্ত্বেও ঠিক একটা ঝিয়ের মতো দেখতে লাগছে ওকে। সবিতার ঘর মোচার ঝি চলে গেলে যখন কোনো নতুন ঝি ঠিক করেন, এমন করে এসে ঘাড় গুঁজে দাঁড়ায় ওইখানে। এই দণ্ডে স্নানের ঘরে পাঠাতে হবে ওকে, ভদ্র পোশাক একটা দিতে হবে। এখন শাড়ি পরতে দিলেও পরে স্কার্ট পরাবেন, নিদনপক্ষে সালোয়ার পাঞ্জাবি, সে যা পরের কথা। নিজের কম বয়সের রঙিন সিল্কের শাড়িটারি একখানা পরতে দিয়ে এখন দীপুর কাছ থেকে, প্রবীরের কাছ থেকে লজ্জা নিবারণ করা দরকার। ইতস্ত করে বললেন, ওরা তোমার কি নাম রেখেছিল? পঞ্চমী অস্ফুটে নামটা উচ্চারণ করে। গলা দিয়ে শব্দবার করবে কি, চারিদিকে তাকিয়ে দেখে গলা শুকিয়ে আসছে তার। এই ইন্দ্রভুবনে থাকতে হবে তাকে? এদের সঙ্গে শুধু কথা বলতে হবে? অস্ফুট শব্দটা সবিতার কানের পর্দায় খট করে বাজে। কপালটা অজ্ঞাতসারে কুঁচকে আসে, গলার স্বরটা তীক্ষ্ণ হয়, গাটা রিরি করে ওঠে। বলে ওঠেন, কি পঞ্চি? হঠাৎ পঞ্চমী সাহস সঞ্চয় করে। বোধ করি ওই কোঁচকানো কপাল আর তীক্ষ্ণ কণ্ঠের মধ্যে কোথাও অপমানের সূক্ষ্ম সুর অনুভব করল পঞ্চমী। এখানে এসেই হঠাৎ আজ বিভ্রান্ত হয়ে গেছে। নইলে কালীপুর গ্রামে মুখরা এবং প্রখরা বলেই খ্যাতি ছিল তার শৈশবকাল থেকে। মান অপমানের চেতনাও ছিল তীক্ষ্ণ। তাই পঞ্চমী সাহস সঞ্চয় করল, মুখ তুলে স্পষ্ট গলায় বলল, পঞ্চি নয়, পঞ্চমী। পুজোর পঞ্চমীর দিন পেয়েছিল বলে। বাকিটা বলল না, ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকালো। আর সবিতার মনে হলো ওই স্পষ্ট উচ্চারণের মধ্যে তিনি দীপুর ঔদ্ধতার ছায়া দেখতে পেলেন। গলাটা স্নেহে কোমল শোনালো না, শুকনো গলায় বললেন, ও নাম থাক, তোমার যা আসল নাম ছিল সেটাই বলবে এবার। এত অস্বস্তি, এত বিহ্বলতা, তবু তার মধ্যে হঠাৎ হেসে ফেলে পঞ্চমী। বলে, আসল নামটা যেন জানি আমি। চ্যাটার্জি সাহেব অদূরে একটা আরাম চেয়ারে গা ঢেলে বসেছিলেন। সারাদিন পরিশ্রম তো কম হয়নি। সেই সকালবেলা যা ব্রেকফাস্ট করে গিয়েছিলেন, তারপর জুটেছে শুধু ফ্ল্যাক্সের চা। তবু খাওয়ার সেই ত্রুটি কথা কি মনে পড়েছিল চ্যাটার্জি সাহেবের? না। ওই মেয়েটার দিকে অলস দৃষ্টি মেলে তাকিয়ে ভাবছিলেন, এই যে নতুন ঘটনা ঘটল সংসারে, তার পরিণাম কি শুভ হবে? যে প্রিয়জনের মৃত্যুতে পাগল হয়ে যায় লোকে, সে যদি সহসা পরলোক থেকে এসে দাঁড়ায়, যদি বলে ওঠে, তোমার ব্যাকুলতায় স্থির থাকতে পারলাম না আমি, মানুষ কি তাকে সাদরে গ্রহণ করে? মেয়েটা যে কোন পরিবেশে মানুষ হয়েছে সে তো নিজের চোখেই দেখে এলেন তারা। একটা ঝিঁটির মতনই তো শিক্ষা দীক্ষা হবে। না জানি সংসারে কোন অশান্তি ডেকে আনবে সেই অসাম্য। হঠাৎ ওর স্পষ্ট গলার প্রায় উদ্ধত উত্তরটা শুনতে পেলেন। তারপর স্বচ্ছ হাসি। সহসাই যেন একটা নিশ্চিন্ততা অনুভব করলেন। বুঝতে পারলেন না নিশ্চিন্ততাটা কেন, তবে অনুভবে এলো। চ্যাটার্জি সাহেবের কি মনে হলো ওর মধ্যে বস্তু আছে? একটা ভয়ে জড়সড় গোবর গাদার মতো মেয়ে নয়, অতএব ওকে ঠিক করে নেওয়া যাবে। মনে যাই হোক, মুখে কিছু বললেন না। সবিতা বললেন, তোমার সেই আসল নামটা হচ্ছে সুদীপ্তা, বুঝলে? আর এই তোমার ছোট বোন প্রদীপ্তা, আর এ হচ্ছে ভাই,
এর নাম প্রবীর। ভাই বোন, এই কথাগুলো খুব একটা প্রাণ থেকে বললেন কি মিসেস চ্যাটার্জি, নাকি বলার জন্যেই কে জানে কি? তবে ওর এই পরিচয় দানসূত্রে পঞ্চমী হঠাৎ আর একবার হেসে ফেলে বলল, ও বাবা, ওর একটা নামও তো আমি বানান করতে পারবো না। বানান? সবিতা যেন গভীর অন্ধকারে একটু আলোর রেখা দেখতে পেলেন। বানান শব্দটাও যে জানে, এও তো ভাগ্য। বললেন, বানান টানান জানো তুমি? লেখাপড়া করেছ? পঞ্চমী সাবধানে উত্তর দিল, বর্ণপরিচয় দ্বিতীয় ভাগটা সেরে এনেছিলাম, তারপর পিসি মরে গেল। বলল না। সহজাত বুদ্ধিতেই ধরে ফেলেছে পঞ্চমী, এখানে কালীপুরের কোনো কথা উল্লেখ না করাই শ্রেয়। আর উচ্চারণ পদ্ধতির পরিবর্তন প্রয়োজন, তাই বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ না বলে বইয়ের উপরকার লেখাটা ভালো করে মনে করে বলল। যাক, ওইটুকুই নিয়েও পরম ভাগ্য সবিতার কাছে। এখন এই মালকে মেজে ঘষে বাড়ির উপযুক্ত করে তুলতে হবে। ধৈর্য লাগবে, অধ্যবসায় লাগবে। মেয়েটা অবাধ্য, অসভ্য, দুর্নীতি না হলে হয়ে যাবে আস্তে আস্তে। চ্যাটার্জি সাহেবের মনে হলো হয়তো অসম্ভব হবে না। সবিতা বললেন, সবই শিখবে। এখন একে তুমি দীপু বলতে পারো। দীপু, যাও দিদিকে বাথরুমটা দেখিয়ে দাও গে, আমি শাড়ি বার করে রাখছি। দীপু এবার তার হঠাৎ পাওয়া দিদিকে নিজের এলাকায় পেল, আর ভিতরকার অবজ্ঞা আর ঈর্ষাটা প্রকাশ না করে পারল না। বহু বিচিত্র সারসঞ্জামে সজ্জিত বাথরুমের দরজার কাছে গিয়ে মুচকি হাসির সঙ্গে বলে উঠল, স্নান টান সেরে নাও তালে। স্নানের ঘরের আকৃতি দেখে পঞ্চমী বিপন্ন মুখে তাকিয়ে দেখছিল, তবু অবাক হয়ে বলল, রাত্রিরে চান করব, চুল ভিজে থাকবে না? কথাটায় হাসির কি ছিল কে জানে। শুনে দীপু হিহি হেসে উঠল। চুল ভিজে থাকবে? চুল ভিজোতে যাবে কেন? চুল না ভিজিয়ে চান করা যায়, এটা পঞ্চমীর বুদ্ধির অগম্য। চানকে তবে কি বলে এরা? তাছাড়া ওই দেওয়ালের গায়ে গায়ে সব চকচকে ঝকঝকে যন্ত্রপাতিগুলো, ওগুলো কি হয়? কলকাতায় যে শুনেছে কলের জল, ওগুলো কি তবে সেই কল? প্রহ্লাদের ওপর ভয়ানক একটা অভিমান হলো। এ বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল আমায়, আর জন্মে একবারও কলকাতা দেখাতে পারেনি। দেখা থাকলে তো ওই দুষ্টু মেয়েটা আমাকে এমন বোকা বানাতে পারতো না। ঠিক আছে, বোকা আমি বনছি না। আচ্ছা, চুল ভেজাবো না বলে পঞ্চমী আস্তে দরজাটা বন্ধ করে দিল দীপুর মুখের সামনে। দেখে দেখে ভেতরের ছিটকিনিটাও বন্ধ করল। তারপর বেসিনটার ওপর দেহের ভার রেখে কান্নায় ভেঙে পড়ল। ভগবান, কি দরকার ছিল তোমার আমাকে আমার মা বাপের কাছে ফিরিয়ে আনবার? আমি তো চাইনি। এই স্নানঘরের ঘর থেকে বেরিয়ে পঞ্চমী কি ওই কর্তাগিন্নির পায়ে মাথা খুঁড়ে বলবে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও? তোমাদের তো ছেলে মেয়ের অভাব নেই, হারানোটা ফিরিয়ে এনে কি করবে তোমরা? আমি বুনো, আমি গাইয়া, আমি মুখ্যু, আমি তোমাদের যোগ্যী নই। কিন্তু পঞ্চমী কেন এলো? পঞ্চমী তো পালিয়ে যেতে পারত, পালিয়ে থাকতে পারত। যা পারত তা করল না পঞ্চমী, ব্যাদের ফাঁদে পা দিল। কেন দিল সে কথা যেন এখন অনুধাবন করতে পারছে পঞ্চমী। প্রহ্লাদের উপর ভয়ানক একটা অভিমান এসে গিয়েছিল তার। এ তারই প্রতিক্রিয়া। যতদিন জানত প্রহ্লাদ তাকে কুড়িয়ে এনেছে, ততদিন প্রহ্লাদকে একমাত্র আশ্রয়, একমাত্র প্রিয় ব্যক্তি, একমাত্র আপনজন বলে মনে করে এসেছে। কিন্তু প্রহ্লাদ সত্যভাষী হলো। প্রহ্লাদ প্রকাশ করল কুড়িয়ে নয়, চুরি করে। তখনই ভয়ানক একটা বিদ্বেষ আর অভিমানে পাথর হয়ে গেল যেন পঞ্চমী। ছি ছি ছি, এই চরিত্র পিসের দুটো খুদে খুদে সোনার বালার লোভে
মা বাপের কাছ থেকে একটা বাচ্চাকে কেড়ে নিয়ে আসতে প্রাণ কাঁদল না তার? পিসে তাকে ভালোবাসে ভেবে আহ্লাদে ডগমগ করে পঞ্চমী। পিসে তার কি ক্ষতিটাই না করেছে অথচ। কেন 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 মনে মনে গজরেছে পঞ্চমী। ওই সাহেবের মতন বাবুটি, ওই রাজরানীর মতো মেয়ে মানুষটি, ওরা নাকি পঞ্চমীর সত্যিকারের বাবা মা, যারা এই 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে পঞ্চমীকে। আর ছেঁড়া টুকরোটুকু কাগজের ওপর কাগের ঠ্যাং দুটো লেখার বার্তা পেয়ে ছুটে এসেছে মোটর গাড়ি চেপে। ওদের সঙ্গেই তবে চলে যাবে না কেন পঞ্চমী? এমনি ক্ষোভের যন্ত্রণাতেই পালায়নি পঞ্চমী, এমনি এক মনোভাবের বশেই বলে ফেলেছিল, ঠিক আছে যাব। এখন এই নির্জন জায়গায় এসে নিজেকে ছেড়ে দেয় পঞ্চমী। না না, এখানে থাকতে পারবে না সে। এই কায়দা কানুনের মধ্যে থাকলে মরে যাবে। তবু একটুক্ষণের মধ্যেই সামলে নিল নিজেকে। বেশি দেরি দেখলেই নিঘাত ওই মেয়েটা দাঁত বার করে হেসে ভাববে বোকা বনে গিয়ে দেরি করছে পঞ্চমী। কল, বেসিন, শাওয়ার, বাথটব সব কিছু নিরেন চেড়ে দেখল এবং কোনো মতে জল ছেড়ে দিয়ে হাত মুখও ধুয়ে নিল। কাপড়টা কেচে নিতে ইচ্ছে করেছে, কিন্তু কি লাভ? ওগুলো যে এরা আর পরতে দেবে না সেটা বুঝে ফেলেছে পঞ্চমী। হয়তো ঝিকে দিয়ে দেবে। পুজোর সময় কিনে দিয়েছিল পিসে সব থেকে ভালো শাড়ি পঞ্চমীর। দেওয়ালের গায়ে আটকানো তাকে কত কৌটো, কত শিশি, তেল আর সাবান ছাড়াও আরও অনেক কিছুই মাখে এরা, দেখা যাচ্ছে। সাহস করে বেশি তাকালো না ওদিকে, কারণ ওর সঙ্গেই মস্ত একটা আরশি টাঙানো। রাত্রিরে আরশিতে মুখ দেখলে মিথ্যে কলঙ্ক রটে, এটা তো জানে পঞ্চমী। তা এদের যা ব্যবস্থা তাও করতে হবে বোধহয়। সিঁড়িতেও তো একখানা আরশি বসানো ছিল। যাক, যাই থাকুক, সবই বুঝে নেবে পঞ্চমী। যদি থাকতে হয় তো হারবে না। কিন্তু থাকতেই কি হবে? পারবে কি? বোধহয় না। বোধহয় কেন, নিশ্চয়ই নয়। দেখা যাক 2-4 দিন, এরপর বংশীর কাছে গিয়ে গল্প করা যাবে। দেখে এলাম রে বংশী, কলকাতার বড় মানুষের বাড়ি। বংশীর কথা মনে পড়তেই প্রাণটা হুহু করে এলো। ওবেলা কি রাধাবাড়া করেছে বংশী? মনে হয় না। হয়তো মন খারাপ করে না খেয়েই শুয়ে পড়েছে। কালীপুরে তাদের সেই বাড়িটায় পঞ্চমী নেই, এটা যেন ভাবাই যাচ্ছে না। পিসেকে কি খেতে দিল বংশী কে জানে? খই দুধও তো হজম হচ্ছিল না আজকাল, শুধু সাবু খাচ্ছিল। বংশী কি তা করে দিতে পেরেছে? নাকি সেই মরণাপন্ন রুগীটাকেও উপোস করিয়ে? কলটাকে আবার খুলে ঝপঝপ করে মুখে চোখে জলের ঝাপটা দিল পঞ্চমী। ভাবল, রাগ না চণ্ডাল, রাগ করে চলে এলাম আমি মৃত্যুমুখী রোগীটাকে ফেলে। ছি ছি, বংশীটা দেবে শুনিয়ে, বলবে খুব, যা হোক দেখালি পঞ্চমী। পঞ্চমী, তার নাম কি পঞ্চমী? সৃষ্টি ছাড়া কি যেন একটা নাম আছে না তার? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল পঞ্চমীর। পুরনো মেয়ে বলে বংশীকে বলতো সে, আমার কেমন অবস্থা জানিস বংশী? পুকুরের ওই কলমি দলগুলোর মতো লতা পাতা নিয়ে দিব্যি ভাসছি, মাটির সঙ্গে কোনো শেকড় নেই। সেই শেকড়ের সন্ধান তো জুটেছে, কই এখনও তো নিজেকে মাঠের গাছ বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সেই জলটাও শুকিয়ে গেল। স্নানের ঘরের বাইরে কার যেন গলা পাওয়া গেল। পঞ্চমীর দেরি দেখে কি উৎকণ্ঠা করছে ওরা। তাড়াতাড়ি আঁচল দিয়ে ভিজে মুখটা মুছে নিল পঞ্চমী। খুট করে ছিটকিনিটা খুলল, দরজা খুলে বেরিয়ে এলো। বেরিয়ে দেখল একটা ঝি দাঁড়িয়ে। হ্যাঁ, মানদাকে তারা বাড়ি থেকে ডাকিয়ে এনেছিল সবিতা ইতিবসরে। ঠিকই ঝি, তবে পুরনো লোক, সময়ে অসময়ে চাকর দিয়ে ডাকিয়ে পাঠালে আসে।
আজকের সময়টাও বড় অসময়। এই আগন্তুক মেয়েটাকে দেখবে কে? ওর ওই তাল প্রমাণ খোঁপাটায় হয়তো বুনো বুনো তেলচিটে তেলচিটে গন্ধ, ওর শাড়িটায় হয়তো খাড়ে কাচার গন্ধ, আর ওর গায়েও হয়তো না। প্রায় মানদার সমশ্রেণী ওই মেয়েটাকে নিয়ে এক্ষুনি খুব একটা মাখামাখি করতে পারবেন না সবিতা। মানদাই ওকে কাপড় জামা পরতে সাহায্য করুক, ওর চুলে চিরুনি দিক। মানদা জিজ্ঞেস করেছিল, মেয়েটা কাদের মেম সাহেব? সবিতা কঠিন গলায় বলেছিল, ভালোভাবে কথা বল মানদা, ধরে নাও আমার মেয়ে। না, ঠিক সেই মুহূর্তে স্পষ্ট করে আমার মেয়ে বলতে পারেনি সবিতা, বলেছিলেন ধরে নাও। মানদা ধরে নিয়েছিল। মানদা পরে চাকর মহল থেকে সঠিক খবরটা জেনে নিয়েছিল, কিন্তু তখন সেই মুহূর্তে মেয়েটাকে দেখে সাহেবের ঘরের মেয়ে বলে মালুম হলো না মানদার, একেবারে তাদের ঘরের মতন। তবু মান্য দেখিয়ে বলে, আসুন দিদিমণি, আপনার পোশাক টোশাক এ ঘরে। পোশাক? পঞ্চমী ভাবল, পোশাক তো বেটা ছেলেরা পরে বাবা, রাজা, মন্ত্রী, সেনাপতি, সাহেব, এদের আবার মেয়ে মানুষও পোশাক পরে? না জানি কেমন সে পোশাক। নিজের আগেকার আমলের একটা সিল্কের শাড়ি আর ব্লাউজ বার করে রেখেছিলেন সবিতা মেয়ের জন্য। বাড়ন্ত পুষ্ট স্বাস্থ্যবতী মেয়ে, সবিতার গায়ের জামা বড় হবে না। পঞ্চমী সেই শাড়ি, ব্লাউজ, সায়ার গোছার দিকে তাকিয়ে মানদাকে বলে, আচ্ছা সব দেখেছি, তুমি যাও। মানদা বলে, ও মা, সে কি পড়তে সাহায্য করি? সাহায্য করবে? কাপড় পরব তাতে সাহায্য করবে? মানদাকে হঠাৎ নিজমজনে মনে হয় পঞ্চমীর, বলে ওঠে, এরা বুঝি এই রকম? মানদা মুচকি হেসে বলে, এরা অনেক রকম, থাকো যদি তো দেখবে কত কিছু। আর কিছু নয়, সবিতার ফ্যাশনের কথাই বলে। মনিবের প্রতি ভৃত্যের এই সহজাত জাতক্রোধ তার বশেই বলে, কিন্তু ওরই মুচকি হাসি কাল করল। মুহূর্তে পঞ্চমী নিজের প্রেস্টিজ সম্পর্কে অবহিত হলো, গম্ভীর হলো। কালীপুরেও তো হতো, দক্ষ ঠাকুরনের সঙ্গে কথা কইতে গম্ভীর হতো। কারোর সঙ্গে গোলে মিশে যাবার মেয়ে নয় পঞ্চমী। মানদার ওই হাসি মানদাকে মনিব কন্যের নিকট থেকে যোজন দূরে নিয়ে গেল। পঞ্চমী গম্ভীর গলায় বলল, আচ্ছা বুঝলাম, তুমি এখন এ ঘর থেকে যাও, আমার সাহায্য দরকার হবে না। শহরে ঢঙে কাপড় পরতে পারো? মানদা প্রশ্ন করে। পঞ্চমী সঙ্গে সঙ্গে মহারানীর ভঙ্গিতে বলে ওঠে, না পারি, পরে নিজে শিখে নেব। আমার কাছে শিখবে না? দরকার হবে না। না, দরকার হবে না। বিনা সাহায্যে পঞ্চমী ওদের সামনে এসে দাঁড়াতে পারবে। তবে আর আমায় ডাকা কেন? মানদা নীরস গলায় বলে, সবেমাত্র ভাত চড়াতে যাচ্ছিলাম। ভাত চড়ানো? পঞ্চমীর প্রাণটা সেই সহজ বাড়িটা দেখবার জন্য লালায়িত হয়ে ওঠে। পঞ্চমীর ইচ্ছে হচ্ছে জিজ্ঞেস করে, কোথায় থাকো তুমি? কটা ছেলে মেয়ে? তুমি চলে এলে কেন? বলতে পারলে না ভাত চড়াচ্ছি? কিন্তু পঞ্চমী ইচ্ছে পূরণ করতে পারে না। পঞ্চমী বুঝেছে কথা বলার চেয়ে না বলা ভালো। বলতে গেলেই ভুল বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়তো যদি না পঞ্চমী সতেজ গলায় বলতে পারত, আমি তো বলছি আমার দরকার নেই, তবু নিজে লোকসান করে দাঁড়িয়ে আছো কেন? তারপর কাপড় বদলাবার সেই আলনা বাক্স ভর্তি ছোট্ট ঘরটার দরজাটা মানদার মুখের সামনে বন্ধ করে দিল। ও বাবা, মনে মনে বলল মানদা, এ আর সন্দেহের নেই, মেম সাহেবের ছানা না হয়ে যায় না। ছোট মেয়েটার চাইতো বরং এক কাঠি সরেস। মানুষ তো হয়েছিল শুনলাম চাষার ঘরে, ড্রাইভারকে পর্যন্ত নিয়ে যাননি চ্যাটার্জি সাহেব, পাছে মুখে মুখে বার্তা রটে। তবু এই সামান্য সময়ের মধ্যে সবটুকু বার্তা রটে গেল। খবর যে বাতাসের পাখায় ভর করে ওড়ে, তাতে আর সন্দেহ কি? উনি আমার সাহায্য নেবেন না, মুখের ওপর দৌড় দিয়ে দিল। মানদা গিয়ে নালিশ জানালো,
তবে আর আমি থেকে কি করব মেম সাহেব? সবিতার ভুরু কুঁচকে উঠল। সবিতা ভাবলেন, খাল কেটে কুমির আনলাম আমি, কি বিপদ ঘটালাম। একদা যে ওই মেয়েটার জন্য বিশ্বভুবন শূন্য হয়ে গিয়েছিল সবিতার, সে কথা মনে পড়ল না তার। মনে করলেন বিপদ, মনে করলেন খাল কেটে কুমির আনলাম। মানদাকে বললেন, যাও তুমি। সবিতার পুরনো ছাপা সিল্কের শাড়িটা পরে এসে দাঁড়ালো পঞ্চমী। ভাবল, কাপড় এত নরম হয়, এত হালকা, এত পালিশ করা। সকালবেলা শিউলি ফুলকে যদি মুঠোয় চাপা যায় যেরকম লাগে, এ যেন তেমনি। বড়লোকেরা এমনি চিকন শাড়ি পরে, তাই তাদের কথাবার্তা এমন চিকন। সবিতা মেয়ের দিকে তাকিয়েছিলেন ভুরু কুঁচকে। ভুরুটা সোজা হলো, একটু প্রসন্ন হলেন। সেই মোটা খেটো ডুরে শাড়িটা আর সস্তা ছিটের ব্লাউজটা বদলে আকাশ পাতাল বদলে গেছে চেহারাটা। তেমন গাইয়া আর দেখাচ্ছে না, শুধু ওই বিরাট খোঁপাটা, ওটার মূলচ্ছেদ করতে পারলেই। প্রসন্ন হয়েছেন, তবু বললেন, এইভাবে বুড়িদের মতো ভিন্ন শাড়ি পরতে পারো না বুঝি? পঞ্চমী চোখ মেলে বলে, ওখানে তো এইভাবেই সবাই পরে। সবিতা সংক্ষেপে বলেন, ওখানকার কথা থাক, এখানে এই আমার মতন ধরনের পরতে শিখতে হবে। অবশ্য শাড়ি এখনই ধরাচ্ছি না। পঞ্চমী মনে মনে বলে, চললাম আমি তোমার মতন পিঠে আঁচল দুলিয়ে শাড়ি পরতে। দেখিনি নাকি ওরকম? পুজোর সময় বাবুদের বাড়ির মেয়েরা আসতো অমনি ঢং করে। যাই বলো বাবু, তোমাকে মোটেই মামা মনে হচ্ছে না। তারপর ভাবল, আমি যেন তোমার কাছে বিবিয়ানা সাজতে বসে থাকবো। পালাচ্ছি কাল পরশু, এইখানে তোমাদের পাল্লায় থাকবো? মাথা খারাপ আমার? যবে মা বাপ ছিলে, এখন আর সেই সম্পর্ক নেই বাবা। আর কেন মিথ্যে তোমাদের এই গেরো? দুটো মনের মধ্যে নিঃশব্দে বাদ প্রতিবাদ চলতে থাকে। দীপুর মনের মধ্যেও। সে প্রতিবাদ প্রায় ফেটে পড়বার মতো। ওকে কুড়িয়ে নিয়ে আসা হলো, ওকে দিদি বলতে হবে আমায়? গায়ে পড়েছে আমার ওকে দিদি বলতে। হাঁসেদের হারনিধি তারাই ওকে নিয়ে থাকুন। ও যদি এখানে থাকে, দীপু নিশ্চয়ই বোর্ডিংয়ে চলে যাবে। কত মেয়ে বোর্ডিং থেকে লেখাপড়া করে, দীপুরও সেই ব্যবস্থা হবে, ব্যাস। আশ্চর্য, এত মেয়ে দীপু স্কুলে, কারোর ভাগ্যে তো এমন একটি দিদি উড়ে এসে জুড়ে বসেনি। যা দেখছি, ওই নতুন পাওয়া কন্যের দিকেই ভালোবাসা গড়িয়ে পড়বে তোমাদের। আমি বাবা নিজের জায়গায় ছোট হয়ে থাকতে পারবো না। ওই মেয়েটার চোখ দুটোই প্রায় চন্দ্রসূর্যি, বলল পঞ্চমী মনে মনে। ও চোখের সামনে দাঁড়ালে আমি বোকা বনে যাব। এই তিনটি মানুষের মনের মধ্যে কথা স্রোত বইতে থাকে, অথচ ওপরটা নিস্তব্ধ। কিন্তু ছেলে দুজন, তাদের অত বাদ প্রতিবাদ নেই মনের মধ্যে। চ্যাটার্জি সাহেব ভাবলেন, ভালো করলাম কি মন্দ করলাম ভেবে কোনো লাভ নেই। ধরে নিতে হবে অনিবার্যকে মেনে নিলাম। একদিন ও হারিয়ে গিয়েছিল, মেনে নিতে হয়েছিল। আজও ফিরে এসেছে, মনে করতে হবে এটা আনন্দের দিন, শুভ দিন। আর প্রবীর, সে উৎসুক হৃদয়ে অপেক্ষা করছিল কখন দিদিকে একা পাবে। এটা অনুমান করতে পারছে, দিদির সঙ্গে ভাব করতে নিজে থেকে এগোলে ছোটদি হাসবে। ছোটদির হাসিটা বড় বিচ্ছিরি। বড়দিকে অনেক বেশি ভালোবাসবে প্রবীর। বাসবেই তো, দিদি কখনো ছোটদির মতো ঝগড়াটে হবে না। প্রবীরের মনে দিদির আসন পাকা হয়ে যায়। আমাদের এই ঘরে তোমার পড়ার টেবিল, বইয়ের সেলফ ধরে যেত, তবু মা ও ঘরে রাখবেন তোমায়। প্রবীর চেয়ারে বসে পা দোলাতে দোলাতে বলে, ছোটদি চালাতেই এইটি হলো। জায়গা আছে, তবু বলছে এ ঘরে জায়গা নেই। এখানে আসার কদিন পরে চলছিল এই আলাপ। ছেলেটিকে ভারী ভালো লাগে পঞ্চমীর। এই শহরে বড়লোকেদের ছেলে হয়েও ও যেন গাঁয়ের ছেলে। মা বাপ সম্পর্কে মনে মনে শহরে বড়লোক বিশেষণটা ব্যবহার করলেও তাদের ছেলেটিকে
ভাই বলতে প্রাণটা ভরে ওঠে। নিজে থেকে যা কিছু কথা ওর সঙ্গেই কয় পঞ্চমী। কলের গান আর রেডিওতে তফাৎ কোথায়? সুইচ টিপলে কেন আলো জ্বলে? কয়লা কি কাঠ কিছু না জেলে কেমন করে রান্না হয়? সাদা ওই আলমারিটার মধ্যে যা কিছু ঢুকিয়ে রাখো পচে যায় না কেন? বিদ্যুৎ দিয়ে গরমও হয় আবার ঠান্ডাও হয় কি করে? এই সমস্ত শিখে ফেলেছে পঞ্চমী তার এই 8 বছর বয়সের গুরুমশাইটির কাছে। ও তো দীপুর মতো কিছু জানতে চাইলে বাঁকা একরকমের হাসি হাসে না, মহোৎসাহে নিজের পাণ্ডিত্যের পরিচয় দেয়। এইটুকু ছেলে সে এত কথা শিখল কি করে? কেন ভবেশতা নেই? ভবেশতা জানে না এমন জিনিস আছে? দিদির যদি কিছু শেখবার ইচ্ছে থাকে ভবেশতার কাছে শিখে নেয় যেন। পঞ্চমী বলে, না, আমি তোমার কাছেই সব শিখব। পবির অবশ্য এতে যথেষ্ট প্রীতি হয় এবং ছর্দির থেকে যে দিদি অনেক গুণে ভালো সেটা অকপটে স্বীকার করে। কেন করবে না স্বীকার? কোনখানে যে জটিলতা সে তো তা জানে না, সে জেনেছে দিদি, অতএব নিকটজন বলে গ্রহণ করেছে অনায়াসে। যেমন অনায়াসে শিশুচিত্র গ্রহণ করে নেয় নতুন বিয়ে হয়ে আসা বৌদিকে, কাকিমাকে। নতুনের প্রতি শিশু মনের অগাধ কৌতূহল, তাই দিদির সঙ্গে সঙ্গে ঘোরে পবির। বিদ্যাবুদ্ধিতে তার থেকে খর্ব, অথচ বয়সে অনেকটা বড়। এমন একটা মানুষ হাতে পাওয়া এ বয়সের ছেলের পক্ষে কম আহ্লাদের নাকি? তাছাড়া কত সব গল্প জানে দিদি, রাজা রানীর, মালির ছেলে আর রাজকন্যের। নিজেও গল্প করে সে এটা ওটা। কালীপুরের জন্য তোমার মন কেমন করে দিদি? চেয়ারে বসে ওর নিজস্ব ভঙ্গিতে পা দোলায় আর কথা বলে পবির। পঞ্চমী চুপ করে থাকে। পবির আবার বলে, ওরা তো তোমায় একটা চিঠিও দিল না। পঞ্চমী নিঃশ্বাস ফেলে বলে, কই আর দিল? পবিরের মতো পঞ্চমীও তো ভাবছে এ কথা এই 7-8 দিন ধরে। সেই মোক্ষম চিঠিটা লিখতে পেরেছিল বংশী, আর প্রহ্লাদ কেমন রইল এ খবরটা দিয়ে একটা চিঠি লিখতে পারল না। পঞ্চমী যে ওই খবরটার জন্য ছটপট করতে পারে এ চিন্তা মনে এলো না তার। প্রশ্নটা যদি দীপু করত নিশ্চয়ই পঞ্চমী সতেজে বলতো, তারা গরিব, বড়লোকের বাড়িতে চিঠি দিতে যাবে কেন? কিন্তু পবিরের কাছে তেজের প্রশ্ন নেই, পবির এমনিই বলেছে। তাই পঞ্চমী নিঃশ্বাস ফেলে বলে, কই আর দিল? পবির বলে, তুমি কটা চিঠি দিয়েছ? হয়তো পঞ্চমীর এবং তাদের ব্যবহারের তারতম্য আবিষ্কার করতে এ প্রশ্ন পবিরের। কিন্তু এ প্রশ্ন পঞ্চমীর নিজের ত্রুটির দরজাটা যেন হঠাৎ ধাক্কা মেরে খুলে দেয়। সত্যি তো, বংশীর হৃদয়হীনতার কথাই ভাবছে সে, নিজের কথাটা তো ভাবছে না। ভালো করে লিখতে না পারুক, পিসে কেমন আছে এটুকু লিখতে পারত না পঞ্চমী? নতুন এই হাহাকারটা জ্বালা হয়ে ফুটে ওঠে পঞ্চমীর কণ্ঠে। আমি কি করে দেব? চিঠি লিখতে কাগজ পেন্সিল লাগে না বুঝি? খাম পোস্টকার্ড লাগে না? হ্যাঁ, উচ্চারণের এই ভঙ্গিমা এখনও রয়েছে পঞ্চমীর। বলে পোস্টকার্ড, বলে স্কুল, বলে মোটর গাড়ি। তাছাড়া প্রতি পদেই গ্রাম্য শব্দের তো অন্ত নেই। প্রাণপণ সাবধানে আর নিতান্ত সংক্ষিপ্ত ভাষণেও সে সব ধরা পড়িয়ে ফেলে পঞ্চমী। আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে দীপু হিহি করে হাসে। ওমা ওমা, তোমার বড় মেয়ে কি বলছে জানো? সুদোচ্ছি। জিজ্ঞেস করছি না বলে বলে সুদোচ্ছি। হিহি বলছে, আর কত খাবো, খেয়ে প্রাণ আইঢাই করছে। হি, আইঢাই? আইঢাই মানে কি মা? সবিতা তার বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনেরই গ্রাম্যতাতে ঠোঁট কামড়ান এবং ছোট মেয়েকেই তিরস্কার করেন। ওভাবে অসভ্যের মতো হাসছো কেন দীপু? এক এক জেলার কথা এক এক রকম, জানো না তুমি?
যেটা ঠিক সেটা ভদ্রভাবে শিখিয়ে দাও দিদিকে। দিদির পাস হিস্ট্রি জানো না তুমি? তবু আবার এক সময় হিহি করে দীপু। বাবা, তোমার বড় মেয়ে কি বলে জানো? দুষ্কো, রেকশো, তার মানে দুঃখ, রিক্সা, হিহি। চ্যাটার্জি সাহেব কিন্তু তার ছোট মেয়েকে কিছু না বলেই বড় মেয়েকে বলেন, অবশ্য স্নেহের সুরেই বলেন, তোমার এই ছোট বোনটা ভারী দুষ্টু, বুঝলে সুদীপ্তা? ওর সামনে খুব সাবধানে কথা বলবে, সকলের সামনেই সাবধানে বলবে, নইলে লোকে হাসবে। আমরা কোনটাকে কি বলি মন দিয়ে শুনবে। ওই ভদ্রলোকের স্নেহবাক্যতেও কিন্তু চোখে জল আসে না পঞ্চমী। সাবধান কি হয় না পঞ্চমী? মন দিয়ে কি শোনে না? তবু তার মুখ দিয়ে যদি রেডিও না বেরিয়ে এডিও বেরিয়ে যায়, কি করবে সে? ওই গানের যন্ত্রটা কি আগে কখনো দেখেছে সে? তাছাড়া একথাও ভাবে পঞ্চমী, সবসময় এমন মা চণ্ডীর ঘরে এসে অঞ্জলি দিচ্ছি ভাব করে আড়ষ্ট হয়ে থাকবার দরকার কি? একটা কথা আর একটা কথার মতো শুনতে হলেই বা কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বুঝতে পারলেই তো হলো। অথচ এরা তা বোঝে না। পঞ্চমী সেদিন ওই ভদ্রলোকের পোশাকটার কথাই বলেছিল কোট প্যান্টুল। বাড়িতে যেন হাসির বান ডেকেছিল। শুধু দীপুই নয়, ওরাও হেসেছিলেন। আর সেই ভবেস্তা নামের মানুষটা, সেও তো সব কথায় হাসবে, ওই দীপুর জুড়ি। এরা তো আর্ধেক কথা ইংরেজি করে বলে, এদের ধরনও কেমন আলাদা, ওই ঠাকুর মন্দিরে অঞ্জলি দেওয়ারই মতো। যেন পাছে ভুল হয়। আশ্চর্যি, মা বাপ ছেলে মেয়েকে বলে তুমি। গিন্নিটির তো সব কিছুই মেম মেম, ওকে দেখলে কি ভয় করে। ওর পেটে পঞ্চমী জন্মেছিল, এ কি বিশ্বাসযোগ্য কথা? মানুষটা মন্দ নয়, পঞ্চমীকে ভালোবাসতেও চেষ্টা করেন, কিন্তু কেমন যেন শুকনো শুকনো। পিসি যে অত জাহাবাজ ছিল, তাও ওর থেকে রস ছিল তার আচার আচরণে। ওকে মা বলতে পারছে না এখনও পঞ্চমী, মুখ দিয়ে বেরোচ্ছে না। ভদ্রলোকটির বিষয়ে কথা বলতে তবু বাবা বেরোচ্ছে, ডাকতে না হোক এমনি বাবার জুতো, বাবার উমাল, এমনি সব। ওই উমাল কথাটাও কি কম হাসির ঢেউ তুলেছিল এ বাড়িতে। ভবেস্তা আর দীপুতে মিলে উমাল উমাল করে পাগল করেছে পঞ্চমীকে। এখন পঞ্চমী রুমাল বলতে শিখেছে, তবু ওই পাজি মেয়েটা বলে কি দিদি যখন বাবার জিনিস বলে, শুনলে ঠিক মনে হয় মানদা বলছে। পঞ্চমীও অবশ্য ছেড়ে কথা কয়নি সেদিন, কত আর সহ্য করবে। পঞ্চমী বলেছিল, আমি তো ছোট লোক, আমি তো ঝিয়ের মতনই, জেনে শুনেই আমাকে এনেছো তোমরা, এত হাসির দরকার কি? যে যেখানকার মানুষ সেখানে রেখে এসো না। সেদিন গিন্নি ছোট মেয়েটাকে খুব বকেছিলেন, আর বড় মেয়েকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যাকে বাবা ডাকতে তাকে তো দেখলাম, যাকে মা ডাকতে তাকে তো কই দেখলাম না সেদিন। পঞ্চমী যে কাউকে মা বাপ ডাকতো না, পিসে পিসি ডাকতো, আর সেই পিসিও মরে গেছে এ কথাটা জানাতে গিন্নির যেন খুব আহ্লাদ হলো। আদর করে বললেন, তবে আর তোমার মা বাবা বলতে লজ্জা কি? সহজ হয়ে বলবে। সহজ হতে ইচ্ছে হয় পঞ্চমীর, কিন্তু সহজ হবে কি করে? এদের যে সবই শক্ত, এরা খাবে তাও চেয়ারে বসে, টেবিলে রেখে, আর সাহেবদের মতো যন্তর দিয়ে। কেন, ভগবানের দেওয়া হাতটা কি হলো? আঙুল পাঁচটা কোন কাজে লাগবে তবে? কবে যে বংশীর সঙ্গে দেখা হবে, এই সব গল্প করবে পঞ্চমী। এরা ভাবছে পঞ্চমী মস্ত একটা হাসির বস্তু, কিন্তু তারাও যে বাপু কত হাসির তা জানিস না। কালীপুরের লোক বুঝবে সে কথা, কিন্তু কোথায় কালীপুর, কোথায় বংশী? হঠাৎ হঠাৎ ভারী বিষণ্ণ হয়ে যায় পঞ্চমী। মনে হয় আর বোধহয় উদ্ধার নেই তার। রূপকথায় শোনা বন্দিনী রাজকন্যের মতো অবস্থা হয়ে গেল তার। এই তো নিজেই সে ভেবেছিল দু একদিন থেকে পালাবে, কই পারল না তো।
এরা নিশ্চয়ই কোনো মন্তর পড়ে রেখেছে, তাই ইচ্ছে হলেও হাত পা ওঠে না। আস্তে আস্তে ওদের মতনই হয়ে যাচ্ছে যেন ক্রমশ। এদের ঘরের আয়নাতে যখন নিজের ছায়া দেখতে পাই, আমি তো হাঁ হয়ে যাই, ভাবে পঞ্চমী। বিশ্বাস হয় না ওটা আমি। আমার কাপড় পরার কেতা, চুল বাঁধার কেতা সব বদলে দিয়েছে এরা এই কদিনে। অবশ্যই দেখতে খারাপ লাগে না। এদের তেলের খুশবু, সাবানের খুশবু, মুখে মাখবার সেই নানান জিনিসের খুশবু একসঙ্গে মিলেমিশে যেন নেশায় ভোঁ করে রাখে। গায়ের রঙটা শুদ্ধ যেন এদের বাড়ি এসে আরও সাফ হয়ে গেছে। হঠাৎ আয়নার সামনে এসে পড়লে নিজেকে পড়ি পড়ি লাগে। বংশীটা দেখলে হয়তো বেভুল হয়ে দুম করে একটা পেন নামই ঠুকে বসত। বংশী দেখলে কি বলবে, বংশীর সঙ্গে দেখা হলে কি বলবো, এই চিন্তার সঙ্গে সঙ্গে ক্রমাগত ধাক্কা খায় মর্মান্তিক সেই প্রশ্ন, আর কি কখনো দেখা হবে বংশীর সঙ্গে? বংশী নামের মানুষটা কি তবে হারিয়ে যাবে? প্রবীরের কথায় তাই বলে ফেলল পঞ্চমী, চিঠি লিখতে পোস্টকার্ড লাগে না, খাম লাগে না? প্রবীর অবাক হয়ে বলে, তা নাও না কেন, ওই তো ডয়ারে কত রয়েছে। এক গোছা পোস্টকার্ড আর খাম এনে দেয় প্রবীর, কাগজ দেয়, বলে, নাও কত চিঠি লিখবে লেখো। এ একটা মজার কলম, কালিতে ডোবাতে হয় না, আপনিই লেখা হয়। ওরা লেখে দেখেছে পঞ্চমী, খুব ভয়ে ভয়ে সাবধানে কলমটা হাতে তুলে নেয়। পরন্ত বেলায় ভাত চড়িয়েছিল বংশী। প্রহ্লাদ সাবুর বাটি পা দিয়ে ফেলে দিয়েছে, বলেছে, সাবু খাবো না ছাই খাবো, ভাত দে। ভাত যে আর নিয়ম করে রাঁধে না বংশী, অর্ধেক দিন মুড়ি খেয়ে কাটায় এবং আজও তাই কাটিয়েছে। সে কথা সাহস করে বলতে পারল না, বলল ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ভাত খেতে পারে না প্রহ্লাদ কোনো কালে, তাই ক্রুদ্ধ গর্জনে বলে, আঁকড়া গতন নিয়ে 3 বেলা ভাত মারছো, রোগা মানুষটার জন্য দুটো গরম ভাত রেঁধে দিতে পারো না? দূর করে দেব, পরের পাপ বিদেয় করে দেব। যেমন শুয়োরের মতো গতর, তেমন শুয়োরের মতো বুদ্ধি। একটা মানুষ রাত দিন সাবু খেয়ে থাকবে কি করে, এ চিন্তা নেই? দূর হ, দূর হ আমার সম্মুখ থেকে। চলে এসে বংশীর তৎক্ষণাৎ ছুটে পালিয়ে যেতে ইচ্ছে হয়েছিল। মনে হয়েছিল পুরুষ বেটা ছেলে, মোট বয়েও দিন কাটাবো। কিন্তু ছড়িয়ে পড়া সাবুশুদ্ধ সেই বাটিটার দিকে চোখ পড়ল। মানুষটার পেটে সকাল থেকে কিচ্ছু পড়েনি, ভাত দ্রুত অন্তত খাইয়ে যেতে হবে। ওই রুগীটার জীবন শেষ না হওয়া পর্যন্ত যাবে কি করে বংশী? মানুষ বই তো জানোয়ার নয় সে। যদি জীবনে কখনো পঞ্চমীর সঙ্গে দেখা হয় আর পঞ্চমী তার সেই হৃদয়হীনতার খবর শোনে, কি বলবে বংশীকে? কিন্তু দেখা কি আর জীবনে হবে? ভাতের উনানে কাঠের জাল ঠেলে দেয় বংশী, আর একটা বোবা কান্না তার বুক থেকে ঠেলে উঠতে থাকে। সমস্ত বংশীর বোকামি। সেই চিঠিটা যদি বংশী কুচি কুচি করে, পঞ্চমী যে রাজার ঘরের মেয়ে, সেই রাজার ঘরেই চলে গেছে, সুখে আছে, ঐশ্বর্যে আছে, এ কথা ভেবে সান্ত্বনা পাবার চেষ্টা করে বংশী। সান্ত্বনা পায় না, সারা পৃথিবীর ওপর একটা ক্ষুদ্র আক্রোশে মাথা কুটে মরে। কেন কেন ভগবান তাকেই বা কেন এমন দুঃখী করে রেখেছে? তারও তো বাপ আছে, ঘরবাড়ি আছে, পিসে মরে গেছে, তবু পিসের খিঁচুনি খেয়ে এখানেই পড়ে থাকতে হবে কেন? মানুষ, মনুষ্যত্ব কে করেছে তা? একা বংশী বা কেন? বংশী সরে যেতে পারে না, বংশী কিসের দায়ে? হঠাৎ সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে গেল বংশীর। সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে গেল, অভাবনীয় এক রাজঐশ্বর্য মুঠোর মধ্যে এসে গেল তার, সেই আত্মঘাতী হবার মতো দুর্দান্ত ইচ্ছের মুখে। পিয়ন রমালাল হেসে বলে গেল, তুইও মানুষ হয়ে গেলি বংশী, কলকাতা থেকে চিঠি এলো তোর নামে, পঞ্চির বাসা থেকে এসেছে বোধহয়, দেখ। খুব দেখালো বটে মেয়েটা।
মায়াদর্পণ উপন্যাসটির শেষটুকুনি অংশ আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে আসতে চলেছে। ধন্যবাদ।